সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব সুখবর, আওয়ামী লীগের শেষ চাল নেত্রী শেখ হাসিনার হাতেই। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ, নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব গণভোট থেকে জুলাই সনদ বাতিলের আতঙ্কে এনসিপি জামায়াত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে দেশ জুড়ে উত্তেজনা, বদলে গেছে বাংলাদেশের সমীকরণ। আওয়ামী লীগ নেতাদের সুখবর দিলে তারেক, ফিরছেন নেত্রী হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব হাসিনাকে মানছেন আসিফ নাহিদরা, ডিপ স্টেটের বয়ান ফাঁস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ফিরছে রিফাইন্ড আওয়ামী লীগ, বড় খেলোয়াড় খলিলুর রহমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব ব্যর্থ ইউনুসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ, স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। একটি দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সেই দলে পচন ধরে। দলের নেতাদের অনেকেই বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িয়ে যান, আর তার জন্য দলের ভাবমূর্তি কালিমালিপ্ত হয়। আওয়ামী লীগ টানা ক্ষমতায় ছিল কয়েক দশক। দলের অনেকেই কোনো না কোনো দুর্নীতিতে জড়িয়ে পড়েন। অনেক নেতা বিদেশে চলে গিয়েছেন। এই সব নেতারা আওয়ামী লীগের কাছে বোঝা হয়ে উঠেছে। শেখ হাসিনা এই সব বোঝা আর বয়ে নিয়ে যেতে চাইছেন না। দলে যারা মির্জাফর রয়েছেন তাদের চিহ্নিত করে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন। তার একটা ঝলক কিন্তু সপ্তাহের প্রথম কাজের দিনেই দেখা গেল, আর সেটা হাসিনা করতে চলেছে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের কথা মাথায় রেখে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন হাসিনা এটা বুঝতে পেরেছেন বদলে যাওয়া বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ হারালে দলটি গুরুত্ব হারিয়ে ফেলবে। এই অবস্থায় তিনি প্রথমে আওয়ামী লীগকে পুনর্গঠন করতে চাইছেন। দলের সাধারণ সম্পাদক পদে রদবদলের মাধ্যমে সেই পর্বের সূচনা করলেন হাসিনা। অনেকে বলছেন জুলাই অগস্টের অভ্যুত্থানের পিছনে একটা ডিপ স্টেট ছিল না। আওয়ামী লীগের বেশ কয়েকজন ঘনিষ্ঠ নেতা তাদের সহায়তা না দিলে আমেরিকার একার পক্ষে একটা সরকার উল্টে দেওয়া কোনোভাবেই সম্ভব হতো না। সূত্রের খবর, দলনেত্রী হাসিনা এখন সেই সব মির্জাফরদের খুঁজে বের করার চেষ্টা করছেন। অনেকে বলছেন বঙ্গবন্ধু কন্যা এই সব মির্জাফরদের খুঁজে বের করে চরম শাস্তি দেবেন, কারণ এরা শুধু দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি, দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এদেরকে দলে রেখে দিলে একদিন দলটাই অস্তিত্ব সংকটে পড়বে। অনেকে আশা প্রকাশ করেছিলেন যে যারা আওয়ামী লীগের সঙ্গে দুর্বৃত্তায়ন করেছে, আওয়ামী লীগের মূল নেতৃত্বের সঙ্গে হাসিনাকে বিচ্যুত করেছেন, শেখ হাসিনার সঙ্গে তৃণমূলকে বিচ্ছিন্ন করেছেন, আওয়ামী লীগকে তার মূল নীতি থেকে সরিয়ে দিয়েছেন, মনোনয়ন নিয়ে দলের যারা বাণিজ্য করেছেন তাদের আর হাসিনা ছেড়ে দেবেন না। গত ১৬ বছর ধরে ক্ষমতায় থাকার সুবাদে এরা মধু খেয়েছেন, আর দলের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছেন। বিএনপি, জামায়াতের মতো দলের সঙ্গে গোপনে আতাত করেছেন। দলের মধ্যে এরা একটা সমান্তরাল নেতৃত্ব তৈরির চেষ্টা চালায়। হাসিনা এবার সেই মৌচাক ভেঙে দিতে বদ্ধপরিকর। সাধারণ সম্পাদক পদে রদবদলের মধ্যে দিয়ে সেই কাজ তিনি শুরু করলেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিশেষ সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি গণমাধ্যমের তরফে বলা হয়েছে শেখ হাসিনা শীর্ষ নেতৃত্বে বড় ধরনের রদবদল আনতে চলেছেন। অনেকে বলছেন আওয়ামী লীগের একটা প্রবল ঝাঁকুনির দরকার ছিল। দলনেত্রী নানা কারণে নিজের ব্যস্ততা থাকায় তিনি সেই ঝাঁকুনি দিতে পারেননি। ১২ ফেব্রুয়ারি নির্বাচন হাসিনাকে সেই রাস্তা তৈরি করে দিয়েছে। কিন্তু আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে দলটি ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে হাসিনা যদি দলের পরিকাঠামোগত পরিবর্তন আনেন, নতুন পরিকাঠামো জাতীয় রাজনীতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে তো? হাসিনা দিল্লিতে, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা এখনও বহাল। যদিও দলনেত্রী হাসিনা এবং তার দলের কর্মী সমর্থকেরা মনে করেন ওই নিষেধাজ্ঞা কোনো বৈধতা নেই। তবে জাতীয় রাজনীতিতে দলের তেমন কোনো কর্মসূচি চোখে পড়ছে না। সামনেই স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনকে পাখির চোখ করেছেন বঙ্গবন্ধু কন্যা। দেশের বাইরে যেসব নেতাকর্মী রয়েছেন তাদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন। শুধু দেশে ফিরলেই হবে না, দেশে ফিরে তাদের কি কাজ হবে সেটাও তিনি তাদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। প্রধান কাজ মাঠে নামা,
সেই সঙ্গে দলের যেসব নেতা জেলে রয়েছেন তাদের হয়ে আদালতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার নির্দেশও তিনি দিয়ে রেখেছেন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে লীগ নেতারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। কিন্তু লড়তে গেলে দরকার একজন লড়ুকা নেতার। হাসিনা এখনও দিল্লিতে, যদিও তিনি আত্মপ্রত্যয়ের সঙ্গে দেশে ফিরবেন বলে জানিয়েছেন, কিন্তু সেটা কবে তা এখন কেউ জানেন না। দল এক প্রকার নেতৃত্বহীন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন। হাসিনা চাইছেন, দলের নেতাকর্মীরা চাইছেন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে, কিন্তু লড়তে গেলে তো একজনকে তো নেতৃত্ব দিতে হবে। এই অবস্থায় বড় সিদ্ধান্ত নিলেন সুপ্রিমো হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে তিনি রদবদল ঘটাতে চলেছেন। বাতাসে ভাষা গুঞ্জন অনুযায়ী এই পদে বসতে চলেছেন মুহিবুল হাসান চৌধুরী নফেল। আগে দেখে নেওয়া যাক কে এই মুহিবুল হাসান চৌধুরী নফেল। এই আওয়ামী লীগের জন্ম ১৯৮৩-এর ২৬ জুন চট্টগ্রামে। যে পরিবারে তিনি জন্মগ্রহণ করেন সেই পরিবার বাংলাদেশের জাতীয় রাজনীতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। পরিবার আওয়ামী লীগপন্থী। বাবা এবিএম মহিউদ্দিন চৌধুরী ১৯৯৪-এর ১১ই মার্চ থেকে ২০১০-এর ১ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। মা শাহিদা মহিউদ্দিন এক বোমা বিস্ফোরণে প্রাণ হারান। তাকে বড় করে তোলেন সৎ মা হাসিনা মহিউদ্দিন। মুহিবুল হাসান চৌধুরী নফেল পেশায় একজন আইনজীবী। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে আইন ও নৃবিদ্যা নিয়ে স্নাতক হন। ইউনিভার্সিটি অফ ল থেকে স্নাতকোত্তর। পরে লিঙ্কন সিনের ব্যারিস্টার হিসেবে নিযুক্ত হন। অত্যন্ত প্রাজ্ঞ এই নেতা। দ্য ইউনিভার্সিটি অফ ল থেকে আইন, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স থেকে নৃবিদ্যা ও আইন, লিসেস্টার বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা করেন। এই বাংলার সঙ্গেও তার নারীর যোগ রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার রামকৃষ্ণ মিশনেও পড়াশোনা করেন। আবার হাসিনা তাকে দলে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিলেন। প্রথম কারণ তার পাণ্ডিত্য, দ্বিতীয়ত তিনি একটি আওয়ামী লীগ পরিবারে বেড়ে উঠেছে। বাংলায় যেমন তিনি সাবলীল, সমান সাবলীল ইংরেজিতেও। আন্তর্জাতিক মহলেও তার ভালো যোগাযোগ রয়েছে। আলোচনা চলছে নসরুত হামিদ দীপুকে নিয়েও। তার রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। সরকারে থাকাকালীন তিনি যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা পালন করেন। তবে তার বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সরকার পতন হলে তিনি দেশ ছেড়ে পালান। জুলাই সনদের ভূত এখন তাড়া করে বেড়াচ্ছে এনসিপি ও জামায়াতকে। আগে এই জুলাই সনদ তাদের তাড়া করত রাস্তায়, এবার সেখান থেকে সরাসরি সংসদে। তারা এই ইস্যুতে সংসদ গরম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনটা যে হতে পারে তার একটি ইঙ্গিত কিন্তু সংসদ অধিবেশনের প্রথম দিনেই পাওয়া গিয়েছিল। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সংসদে প্রবেশ করার সময় জামায়াত, এনসিপি সহ বিরোধী দল সরকারের বিরুদ্ধে সরব হয়। তাদের হাতে ছিল প্ল্যাকার্ড। সেখানে লেখা ছিল সরকার বিরোধী স্লোগান। জামায়াত, এনসিপি সহ বিরোধীদের অভিযোগ, বিএনপি সরকার দেশ তথা দেশবাসীর সঙ্গে প্রতারণা করছে। দলটি যখন তাদের সঙ্গে ছিল তখন প্রতিশ্রুতি দিয়েছিল যে সরকারে গেলে তারা জুলাই সনদ বাস্তবায়িত করবে। আর এখন সরকারে গিয়ে বিএনপি তাদের ভোল বদলে ফেলেছে। এটা দেশবাসীর সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের উপর আলোচনাকে কেন্দ্র করে উত্তপ্ত ছিল জাতীয় সংসদ। সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে এই নিয়ে উত্তপ্ত বিতর্ক হয়েছে। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ বিষয়ে জাতীয় সংসদে বিরোধী দল নেতা ড শাফিকুর রহমানের আনা মুলতবি প্রস্তাব নিয়ে এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। সরকারি ও বিরোধী দলের আলোচনার ভিত্তিতে পরে আগামীকাল মঙ্গলবার ২ ঘণ্টা আলোচনার সময় নির্ধারণ করেন স্পিকারের দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তবে এই সময় নোটিশ সংশোধনের ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী শাহরুদ্দিন আহমদের সঙ্গে ডেপুটি স্পিকারের কিছুটা উত্তপ্ত বাক্যবিনিময় সৃষ্টি হয়। এক পর্যায়ে নিজের সিদ্ধান্তে অটল থেকে রুলিং দিয়ে পরবর্তী কার্যক্রমে চলে যান স্পিকার। বিরোধী দল নেতা ড শফিকুর রহমান বলেন, বিরোধী দল নেতা বলেন, আমি সম্মান রেখেই বলছি, ১৫ তারিখের অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে আমি অতি জনগুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছিলাম। মাননীয় স্পিকার আমাকে পরামর্শ দিয়েছিলেন যথাযথভাবে নোটিশটি সাবমিট করার জন্য। তা আমরা করেছি। আমি এই মহান সংসদ আপনার মাধ্যমে এই নোটিশটি উত্থাপন করলাম। নোটিশের বিষয় হচ্ছে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫, যেটা আদেশ নম্বর ১-এর অনুচ্ছেদ ১০ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে। নোটিশে বিস্তারিত উল্লেখ আছে। এই বিষয়টি আলোচনার জন্য উত্থাপিত হল।
আপনি আলোচনার জন্য মঞ্জুর করবেন। এ সময় বিরোধী দল সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তার বক্তব্যকে স্বাগত জানান। রাজনীতিতে শূন্য বলে কিছু হয় না, শূন্যস্থান কোনো না কোনোভাবে পূরণ হয়ে থাকে। জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগ সক্রিয়ভাবে দীর্ঘদিন ধরেই নেই, ফলে তারা না থাকায় একটা শূন্যস্থান তৈরি হয়েছিল ঠিক। অনেকে মনে করছে ইউনূস ক্ষমতায় আসীন হলেও সেই শূন্যস্থান শূন্যই রয়ে গিয়েছে। বিএনপি ক্ষমতায় প্রত্যাবর্তন সেই শূন্যস্থান অনেকটাই পূরণ হয়েছে। পুরোপুরি না হওয়ার কারণ আওয়ামী লীগ এখন জাতীয় রাজনীতি থেকে অনেক দূরে। তাদের বাদ দিয়ে যে পদ্মাপাড়ের কোনো রাজনীতি হতে পারে না বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। এই প্রেক্ষাপটে ভারতের একটি বিখ্যাত দৈনিক দ্য স্টেটসম্যান পত্রিকায় তাকে নিয়ে বিশেষ প্রতিবেদন নতুন করে হাসিনার দেশে ফেরার বিষয়টি উস্কে দিয়েছে, জনমনে আলোচনার ঝড় তুলেছে। এই পত্রিকাটি স্বাধীনতা দিবসে প্রাক্কালে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে হাসিনা অভিযোগ করেছেন, দেশি ও বিদেশি শক্তির মদত স্বাধীনতা বিরোধী শক্তিগুলি মুক্তিযুদ্ধের আদর্শকে নস্যাৎ করে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনা বলেন, দেশ এক কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। বহু বাধা পেরিয়ে সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার পর এখন সকল অর্জনকে ক্ষুণ্ণ করার এক গোপন ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে লড়াই করতে হবে। বিশ্লেষকেরা বলছেন, ইদানিং বাংলাদেশে একটি নতুন ধারার রাজনীতি তৈরি হয়েছে। সেই রাজনীতি হল মুক্তিযুদ্ধের আদর্শকে বিনষ্ট করা। দেশভাগ কিংবা পলাশির যুদ্ধকে ৭১-এর মুক্তিযুদ্ধের চেয়ে বড় করে দেখানোর একটা চেষ্টা চলছে। এমনকি বাংলাদেশ ৩ বার স্বাধীন হয়েছে বলেও কোনো পক্ষ থেকে দাবি করা হচ্ছে। ডিপ স্টেট এটা একটি শক্তি, যে শক্তিকে দেখা যায় না, ধরা যায় না, অনুভব করা যায় না, কিন্তু তার ক্ষমতা এতটাই যে একটি দেশের সরকারকে বদলে ফেলতে পারে। বাংলাদেশে পালাবদলের পিছনে যে আমেরিকার হাত ছিল তা নিয়ে কোনো সন্দেহ নেই। ক্ষমতা থেকে সরে যাওয়ার পর হাসিনা বেশ কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দেন। প্রথম দিকের তার সাক্ষাৎকারের বিষয় ছিল বাংলাদেশের জাতীয় রাজনীতিকে কেন্দ্র করে। পরবর্তীকালে তার সাক্ষাৎকারে তিনি ডিপ স্টেটের চক্রান্তের বিষয়টি স্পষ্ট উল্লেখ করেন। হাসিনা কাটা কাটা কথায় বলেন, আমেরিকার দাবি মেনে তিনি সেন্ট মার্টিন দ্বীপ তুলে দিলে তাকে ক্ষমতা থেকে সরে যেতে হতো না, কিন্তু দেশের স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব তিনি বিসর্জন দিতে রাজি ছিলেন না। তার জন্য ক্ষমতা থেকে সরে যেতেও তার আপত্তি নেই। যদিও বিরোধী পক্ষ তার সেই বক্তব্যকে আমল দিতে রাজি ছিল না। শেখ হাসিনার পক্ষের লোকজন মনে করে এটা ছিল ডিপ স্টেট মেটিকুলাস ডিজাইনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে। ২৪ জুলাই অগাস্টের আন্দোলন ছিল মূলত কোটা সংস্কারকে ঘিরে। পরবর্তীকালে সেই আন্দোলনকে সরকার পতনের আন্দোলনে পরিণত করা হয়। একটা বিষয় লক্ষ্য করলে দেখা যাবে, ইউনূস জামানায় এই ডিপ স্টেট নিয়ে আলোচনা হয়নি। তখনই রাজনৈতিক বিশ্লেষকেরা নিশ্চিত হয়ে যান যে হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পেছনে ভীষণ রকম সক্রিয় ছিল ট্রাম্প প্রশাসন। যদিও মার্কিন প্রেসিডেন্টকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, হাসিনা সরকারের পতনের সঙ্গে আমেরিকার কোনো সম্পর্ক নেই। অথচ তার এই বিবৃতির কিছুদিন আগে ট্রাম্প প্রশাসনের তরফে বলা হয়, আমেরিকা আর রেজিম চেঞ্জের পক্ষে নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট অধ্যাপক জেফ্রি ম্যাক্স সাফ জানিয়ে দেন, পাকিস্তানের ইমরান খান সরকার ও বাংলাদেশের হাসিনা সরকারের পতনের নীল নকশা তৈরি হয়েছে আমেরিকায়। নকশার বাস্তবায়নও হয় সেখানে বসে। ডিপ স্টেট আসলে একটি ছায়া সরকার। দলটা আওয়ামী লীগ জাতীয় রাজনীতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে দলটা বছরের পর বছর জড়িয়েছিল। বিশ্লেষকদের মতে এই দলটিকে বাদ দিয়ে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতি সম্ভব নয়। বিএনপি ক্ষমতায় আসীন হওয়ার পেছনে আওয়ামী লীগের একটি বড় ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে। নির্বাচনী প্রচারের সময় বিএনপি নেতাদের সঙ্গে প্রচার মঞ্চে আওয়ামী লীগের প্রথম সারির বেশ কয়েকজন নেতাকে দেখা গিয়েছিল। তারেকের দলের তরফ থেকে আওয়ামী লীগারদের কাছে ভোট চাওয়া হয়েছিল। তারা যে এই বিপুল পরিমাণে ভোট পেয়েছে তার একটা বড় কারণ আওয়ামী লীগের ভোটের একটি বিরাট অংশ বিএনপির ভোট বাক্সে পড়েছে। বিএনপি সরকার গঠন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন। জামায়াত প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। এখন সেই প্রশ্নটা নিয়ে চর্চা শুরু হয়েছে, আওয়ামী লীগ কবে ফিরবে? যদি ফেরে, কিভাবে তাদের প্রত্যাবর্তন ঘটবে? হাসিনাই বা দেশে ফিরবেন কবে?
তারেক রহমান কি তাকে এবং তার দলকে ফিরিয়ে নিয়ে আসার কোনো ব্যবস্থা করবে? আওয়ামী লীগ ফিরবে না, এ তো হতে পারে না। তারা ফিরবে, তবে ভিন্ন রূপে। এই ব্যাপারে বড় ভূমিকা নিতে চলেছেন খালিলুর রহমান। এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকের একাংশ। কোনো মহল থেকে বলা হচ্ছে, খালিলুর রহমান পূর্বতন তদারকি সরকারেও ছিলেন। তারেক রহমান সরকারেও তাকে রাখা হয়েছে। বিএনপি সরকারের তিনি পররাষ্ট্রমন্ত্রী। কোনো প্রান্ত থেকে বলা হচ্ছে, খালিলুর রহমান আসলে ডিপ স্টেটের প্রতিনিধিত্ব করছে। জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার বিষয়ে ডিপ স্টেট এবং খালিলুরের মধ্যে একটি গোপন রফা হয়েছে বলে অনেকে মনে করছে। তাই হাসিনার দলের প্রত্যাবর্তন হবে শুদ্ধিকরণের মধ্যে দিয়ে। বলা হচ্ছে, রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা ভারতের। এই পরিকল্পনার মূল উদ্দেশ্যে শেখ হাসিনার সরাসরি নিয়ন্ত্রণ ছাড়া আওয়ামী লীগের একটি অংশকে পুনর্বাসন দেওয়া। এর ফলে তারা জাতীয় রাজনীতিতে টিকে থাকতে পারবে। ভবিষ্যতের নির্বাচনে তারা অংশ নিতে পারবে। সামনেই স্থানীয় সরকার নির্বাচন। লীগ সুপ্রিমো চাইছে তার দল এই নির্বাচনে অংশগ্রহণ করুক। জাতীয় সংসদ নির্বাচনে দলটি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। স্থানীয় সরকার নির্বাচনেও অংশ নিতে না পারলে দলটি অস্তিত্ব সংকটে পড়বে। গত কয়েক মাসে রাজনৈতিক মেরুকরণ চরম আকার নিয়েছে। নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সমস্যায় যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের। একের পর এক সমস্যায় দেশটি জড়িয়ে পড়ছে। নির্বাচনী ফলাফলের ট্রেন্ড দেখে যখন বোঝা যাচ্ছিল যে বিএনপি ক্ষমতায় আসতে চলেছে আর তারেক রহমান প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন, তখন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের ভবিষ্যৎবাণী ছিল, ভাবী প্রধানমন্ত্রীর যাত্রাপথ কোনোভাবেই মসৃণ হবে না। তাদের সেই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়ে বাংলাদেশে। তৈরি হয় জ্বালানি সংকট। সরকারের তরফে দেশবাসীকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হলেও কোনো পরামর্শ কাজে আসেনি। একের পর এক পেট্রোল পাম্প শূন্য হতে শুরু করে। এখনও বাংলাদেশ সেই সংকট থেকে মুক্ত হতে পারেনি। মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে হাম। বাংলাদেশে বিগত এক মাসে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শতাধিক শিশুর। 1000-এরও বেশি শিশু এখনও বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। রাজধানী ঢাকাসহ কমবেশি সব শহরেই এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান হাম মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছেন। সেই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে আক্রান্ত জেলা পরিদর্শনের নির্দেশ দিয়েছেন। বাংলাদেশ সরকার 10 কোটি টিকা কেনার উদ্যোগ নিয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন 4 শিশুর রবিবার মৃত্যু হয়েছে। এই নিয়ে শুধু রাজধানীতেই 12 শিশুর মৃত্যু হল। সেদেশের স্বাস্থ্যমন্ত্রক সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, রাজশাহী ছাড়া ঢাকা, ময়মনসিংহ, পাবনা, চট্টগ্রাম, যশোর ও নাটোরে হামের প্রাদুর্ভাব সব থেকে বেশি। জানা যাচ্ছে 2টি কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। 1, প্রয়োজনের তুলনায় হামের টিকার যোগান কম। যেসব শিশুর মৃত্যু হয়েছে তাদের অনেকের বাধ্যতামূলক 2টি টিকা নেওয়া ছিল না। গ্যাভির স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান নিজামুদ্দিন আহমেদ পরিস্থিতিকে রীতিমতো উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। তার কথায়, কত শিশুর হামের বাধ্যতামূলক 2টি টিকা নেয়নি তার কোনো হিসেব সরকারের ঘরে নেই। স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, সরকার থেকে 600 কোটি টাকা নতুন টিকা কেনার জন্য বরাদ্দ করা হয়েছে। তার আরও অভিযোগ, গত 8 বছর অতি সংক্রামক এই রোগটির টিকা না দেওয়ার কারণে এখন হামের প্রকোপ আবার দেখা দিয়েছে।